আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। স্মৃতিতে জুলাই আন্দোলনের দিনগুলো, বিবেকের তাড়নায় রাজপথে নেমেছিলেন তরুণ যুবারা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি নাহিদ ইসলামের। কাল শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। আগামী বছর কারিকুলাম পরিমার্জন ও 2028 সালের নতুন কারিকুলাম প্রণয়নের কথা জানালেন শিক্ষামন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে শুরু নতুন অর্থবছর। রাজস্ব আয়ের লক্ষ্য পূরণ নিয়ে সংশয়, কাজের সুযোগ সৃষ্টির তাগিদ। যেহেতু সরকার কিন্তু এখান থেকে কিছু রেভিনিউ লস করতেছে। ক্ষমতা খাটিয়ে ট্রাম্প ও পরিবারের সদস্যদের সম্পদ বেড়েছে কয়েক গুণ। ক্রিপ্টো খাত থেকে $1.4 বিলিয়ন আয়, রিপোর্ট মার্কিন নৈতিকতা বিষয়ক কার্যালয়ের। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা নাহিদ ইসলাম। দুপুরে রায়ের বাজার বধ্যভূমিতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে এ দাবি তিনি জানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ বলেছেন, জুলাইয়ের কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাওয়া সম্ভব হয়নি। ভুক্তভোগীরা এখনো ন্যায় বিচার পায়নি। জুলাইয়ে ছাত্র জনতা গণহত্যার বিচার কাজে ধীর গতি দেখা যাচ্ছে, আর এই সরকার আসার পর মাত্র 2টি মামলার রায় এসেছে। বিচার কাজে গতি বাড়ানোর পাশাপাশি জুলাই শহীদদের কবরগুলো সংরক্ষণের দাবি জানান তিনি। বলেন, নামকাওয়াস্তে জুলাই পালন করলে হবে না, জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে। 5 আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে না দিলে জনগণই সেটা খুলে দিবে। জুলাই হত্যা ষড়যন্ত্র সহ নানা অভিযোগে হাসানুল হক ইনুর 10 বছরের সাজা যথেষ্ট নয় উল্লেখ করে নাহিদ প্রত্যাশা করেন এ রায়ের বিরুদ্ধে সরকার আপিল করবে। আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বলেছিলাম, জুলাই গণহত্যার বিচার সংস্কারের মাধ্যমে আমরা একটা বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশ, আমরা আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা এখনো পাইনি। আপনারা জানেন, গতকালকে ট্রাইব্যুনালের একটি বিচারের রায় এসেছে, কিন্তু দুঃখজনকভাবে সেই রায় বাংলাদেশের জনগণকে সন্তুষ্ট করতে পারেনি। পরাজিত ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে রুখে দিতে জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান স্মরণে জুলাইয়ের 1 তারিখ প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান। বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা যোগায়। তাই শহীদদের অবদানের দিন বা মাসের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, তাদের আদর্শ প্রতিদিন ধারণ করতে হবে। এ সময় তিনি বলেন, শহীদদের চেতনা ভবিষ্যতে কোনো স্বৈরাচার, ফ্যাসিবাদ বা গণবিরোধী শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফ্যাসিস্ট পরাজিত হয়েছে বটে, কিন্তু তার ভগ্নাংশ, তার অবশিষ্টাংশ এখনো কিন্তু রয়েছে নানা জায়গায়। কোনো অগণতান্ত্রিক, স্বৈরাচারী কোনো ধরনের পদক্ষেপ, কোনো শক্তির যাতে আর আগমন না ঘটতে পারে। তাই তাদের স্মৃতি একটি মাসের জন্য নয়, একটি দিনের জন্য নয়। আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবছর 11টি শিক্ষা বোর্ডে ফর্ম পূরণ করেছেন 12,67,486 জন পরীক্ষার্থী। এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। এই বোর্ডের 310টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দেবে 3,393 জন। আর দেশের 2,697টি কেন্দ্রে বসবেন শিক্ষার্থীরা। প্রথম দিন দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশের জন্য বলা হয়েছে। এইচএসসি সমমান পরীক্ষায় সুষ্ঠু, স্বচ্ছ, নকল মুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার্থী প্রবেশ কক্ষ ব্যবস্থাপনা সহ সব বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। আগামীতে টেক্সটাইল সবচেয়ে অর্থকরী খাতে পরিণত হবে। ফলে এ খাতে গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও দক্ষ জনবল তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে বুটেক্সের 52তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেছেন, পূর্বে টেক্সটাইল খাতে ভারতীয় ও শ্রীলঙ্কানরা কাজ করত এবং এই পরনির্ভরশীলতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। টেক্সটাইলের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করতে হবে। তিনি জানান, আগামীতে শিক্ষা খাতে কোনো জট থাকবে না। এসএসসি, এইচএসসি, স্নাতক পরীক্ষা যথাসময়ে সম্পন্ন হবে। আর 2027 সালে কারিকুলাম পরিমার্জন, 2028 সালে নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে। জনাব তারেক রহমান সাহেব, তিনি এডুকেশনকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। তার মধ্যে উনি হলেন টেকনিক্যাল, মিন্স টেকনিক্যাল, ভোকেশনাল,
টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনিথিং টেকনিক্যাল, উনি হচ্ছেন উনি এটাকে সবচেয়ে বেশি লাইক করেন। টেক্সটাইল ইউনিভার্সিটি, এখানে গবেষণা উন্নত মানের হবে, এটা আমরা নিশ্চিত করতে চাই, যেটা আমাদের করতেই হবে, এর কোনো বিকল্প নেই। ব্যবসা বিনিয়োগে নানামুখী সুযোগ দেয়া হয়েছে, পণ্যমূল্য কমাতে মিলেছে কর ছাড়, কিন্তু বিশাল ব্যয়ের চাপ সামাল দেয়া কঠিন। দুর্বল রাজস্ব ব্যবস্থায় বাড়তি আয় করে ব্যয় করার ইচ্ছা থাকলেও তা কষ্টসাধ্য। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণও বড় চ্যালেঞ্জ। উৎপাদন বৃদ্ধি করে জিডিপি লক্ষ্য পূরণেও আছে নানা শঙ্কা। আজ থেকে শুরু হলো নতুন অর্থ বছরের পথ চলা। বিশ্লেষকরা মনে করেন অর্থনীতিতে গতির সঞ্চার আর দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই হবে সরকারের সামনে পরীক্ষা। প্রচলিত ধারা থেকে বের হয়ে কিছু ক্ষেত্রে আনা হয়েছে ভিন্নতা। নতুন সরকারের প্রথম বাজেটে আছে নতুনত্ব, তবে বড় আয়ের আকাঙ্ক্ষা এবং ব্যয়ের দিক নিয়ে আছে নানা প্রশ্ন। শুরু হলো নতুন অর্থ বছর 2026-27। ব্যয় করতে হবে 9,38,000 কোটি টাকা, গেল অর্থ বছরের চেয়ে যা প্রায় 1.5 লাখ কোটি টাকা বেশি। অর্থনীতির এই টালমাটাল অবস্থায় বাজেট বাস্তবায়ন নিয়ে আছে নানামুখী শঙ্কা। দীর্ঘদিন ধরেই মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। নতুন বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য 7.5%, প্রবৃদ্ধির লক্ষ্য 6.5%। প্রশ্ন হচ্ছে কতটা সহজ হবে এই লক্ষ্য পূরণ। এসেনশিয়াল কিছু আইটেমের উপর, 60টি পণ্যের উপর যেখানে সোর্স ট্যাক্স কমানো হয়েছে, তার বেনিফিটটা যাতে সাধারণ জনগণ পায়। অর্থাৎ এই চ্যালেঞ্জটা আসলে, যেহেতু সরকার কিন্তু এখান থেকে কিছু রেভিনিউ লস করতেছে, এটি জনগণের স্বার্থে, তো জনগণ যাতে সেখান থেকে বেনিফিটটা পায়, এই মনিটরিং মেকানিজমটা খুব সেখানে দরকার। ব্যয় সামাল দিতে হলে আয় দরকার, তাই এনবিআর এর ঘাড়ে বিশাল রাজস্ব আদায় লক্ষ্য তুলে দিয়েছেন অর্থমন্ত্রী, যার আকার 6,04,000 কোটি টাকা। সদ্য সমাপ্ত অর্থ বছরে রাজস্ব আদায় পরিস্থিতি নাজুক। সংস্কার ছাড়া এই বছরের লক্ষ্য পূরণ কিভাবে সম্ভব? সরকার অনেক ভালো কাজ আমি দেখতে পাচ্ছি করার একটা উদ্যোগ নিয়েছে, হ্যাঁ না? সাধারণ মানুষ, গরিব, কৃষক, সাধারণ মানুষ বিভিন্ন জনের চেষ্টা করছে, বিভিন্ন কার্ড সিস্টেমে, খুবই ভালো উদ্যোগ, কিন্তু টাকা তো লাগবে। অটোমেশনের কোনো বিকল্প নাই। এইটা একবারে পুরো ট্যাক্স প্রসেসগুলা, ইনকাম ট্যাক্স বলেন, কাস্টমার বলেন, ভিএটি বলেন, সবগুলোকে পুরো অটোমেশন। বাজেটে দুশ্চিন্তার নাম বিশাল ঘাটতি, যার আকার 2,43,000 কোটি টাকা। ঘাটতি সামাল দিতে বৈদেশিক ঋণ ও সহায়তা এবং ব্যাংক খাত নির্ভর হয়েছে সরকার। প্রশ্ন হচ্ছে, সংকটে থাকা ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ কতটা গ্রহণযোগ্য? সংস্কার পদক্ষেপ কি নেওয়া উচিত? বাংলাদেশ ব্যাংকে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান করতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগটা অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে শুনানি করে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। আর্থিক খাতে সংস্কার কোনো কমিশন টমিশন কিচ্ছু করা লাগবে না, যদি অর্থ মন্ত্রণালয় কাজ করে। এটা করতে গেলে অনেক বড় বুকের পাটা দরকার আছে। ঋণ ও সুদ পরিশোধে বছর জুড়ে চাপে থাকবে সরকার। কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাতিষ্ঠানিক সুশাসন ও সক্ষমতা বৃদ্ধিতেও মনোযোগের বিকল্প নেই।